জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। শুধু মন্দিরের পুরোহিতের সার্টিফিকেট দেখালেই সিএএ তে পাবেন নাগরিকত্ব, মমতাকে আক্রমণ শুভেন্দুর। জুমলার ফাঁদে পা দেবেন না, সিএএ আতঙ্কে যুবকের আত্মহত্যা নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের। 7 দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল, আরও চাপে দিল্লির মুখ্যমন্ত্রী। জিতলেই পুরস্কার, লোকসভা ভোটের মুখে বাম্পার ঘোষণা রচনার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, গুরুতর আহত 3। বীরভূম, পূর্ব মেদিনীপুর সহ 4 জেলায় নতুন জেলা শাসক আনল নির্বাচন কমিশন। কারা পেলেন নতুন দায়িত্ব? দিদি বুদ্ধিমতী গ্রেফতারের ভয়ে ইন্ডিয়া জোট ছেড়েছেন, মমতাকে কটাক্ষ অধীরের। দিনভর তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বোলপুরের বাড়ি থেকে বেরোলো ইডি। আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতির তদন্তে 13.5 ঘন্টা তল্লাশির পর রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বোলপুরের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। গতকাল শুক্রবার রাত 10:30 নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, তাঁদের কোনো প্রশ্নের জবাব দেননি মন্ত্রী। অভিযোগ খারিজ করেছেন চন্দ্রনাথ। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিং এর বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান ইডির আধিকারিকরা। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মুরারিতে। তাকে বোলপুর ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা 10টা নাগাদ মুরারি থেকে বোলপুর পৌঁছন মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে, আমি বাড়িতে ছিলাম না। সকালে ছেলে ফোন করে বলল, বাবা ইডি এসেছে, আজ ওর পরীক্ষা, খবর পেয়ে আমি বোলপুরে এলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, একজন তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য মিশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কাটোয়ার সভা থেকে পাণ্ডবেশ্বরগামী বাসটিতে প্রায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবেদনের শুনানি শেষে বিচারক 28শে মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ইডি আদালতে জানায়, আইনের নির্দিষ্ট ধারা মেনেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এএপি প্রধানের জামিনের বিরোধিতা করে ইডি আরও জানায়, অপরাধে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল। কিছু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার জন্যই ওই আবগারি নীতি প্রণয়ন করেছিল বলে দাবি করা হয়। দিল্লিতে মদের দোকানে লাইসেন্স দেওয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। এই অভিযোগের তদন্ত করছে ইডি। এই মামলার সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। কোনো কাগজ লাগবে না, শুধু মন্দিরের পুরোহিতের সার্টিফিকেট দেখালেই সিএএ এর অধীনে নাগরিকত্ব পেয়ে যাবেন। শুক্রবার হুগলির বলাগড়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ এর জন্য কারো নাগরিকত্ব যাবে না। এদিন শুভেন্দু বাবু বলেন, সিএএ কারো নাগরিকত্ব কারার আইন নয়। 3 কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন। এই ছিন্নমূল মানুষকে যেন কেউ উদ্বাস্তু বলতে না পারে, তাদের সহনাগরিকের মর্যাদা দিতে নরেন্দ্র মোদী সিএএ করে দিয়েছেন। কিচ্ছু করতে হবে না, কোনো কাগজ লাগবে না, আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, সিএএ এর জন্য যদি কারো নাগরিকত্ব যায় তাহলে আমি ইস্তফা দেব, আর যদি না যায় তাহলে উনি ইস্তফা দেবেন তো। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেডিয়ামে নির্বাচনী জনসভা করেন অভিষেক। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, সিএএ আইন পাশ হলো 2019 সালে, আর তা লাগু হতে 5 বছর সময় লেগে গেল। এটা জুমলা ছাড়া কি? সিএএ নোটিফিকেশন যেটা হয়েছে সেটা আরো একটা জুমলা। নোটিফিকেশনে 40-এর মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। সিএএ এর কারণে অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। 98 নম্বর ওয়ার্ডের 33 বছরের তরতাজা যুবকের প্রাণ গিয়েছে, কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলবো, জুমলার ফাঁদে পা দেবেন না। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার
সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ভোটের আগে অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে। গত পরশুই এ রাজ্যের 4 জেলা শাসককে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এবার বাংলার ওই 4 জেলায় নতুন জেলা শাসকদের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলা শাসকের নামে অনুমোদন দেওয়া হয়েছে। কাদের কাদের এই 4 জেলার জন্য বেছে নিল নির্বাচন কমিশন? পূর্ব মেদিনীপুরে নতুন জেলা শাসক হিসেবে 2010 সালের ব্যাচের আইএএস জয়শ্রী দাশগুপ্তর নামে অনুমোদন দেওয়া হয়েছে কমিশনের তরফে। বীরভূমের জেলা শাসক পদের জন্য কমিশন সবুজ সংকেত দিয়েছে শশাঙ্ক শেঠির নামে। ইনিও 2010 সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক করা হচ্ছে 2011 সালের ব্যাচের রাধিকা আইয়ারকে এবং ঝাড়গ্রামের নতুন জেলা শাসক করা হয়েছে 2007 সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। আজ অর্থাৎ শনিবার সকাল 10টার মধ্যে তাদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, গ্রেফতারের ভয়ে ইন্ডিয়া জোট ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে অধীরকে এবারও প্রার্থী করেছে কংগ্রেস। প্রার্থী হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠক করেন অধীর। এখানেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করেন অধীর। তিনি বলেন, বিরোধী জোটকে দুর্বল করে দেওয়ার জন্য কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। কয়েকদিন আগেই কেজরিওয়ালকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্র। সেই ভয়ে তৃণমূল ইন্ডিয়া জোটে সামিল হলো না। এদিন তার কথায় আরও একবার উঠে আসে তৃণমূলের সঙ্গে বিজেপির ম্যানেজ তত্ত্ব। তিনি বলেন, জোটে থাকার জন্য কেজরিওয়ালের বিপদ হলো। দিদি হলেন বুদ্ধিমতী, জোটে না গিয়ে ম্যানেজ করে মোদির সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে এলেন, তাই ভাইপোর কিছু হয় না। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় সেনেট বিশালাক্ষীতলা মন্দিরে পুজো দিয়ে শুক্রবার প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে দেখার জন্য স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মায়ের কাছে পুজো দিয়ে আগামী দিনে হুগলিবাসীর জন্য কাজের প্রয়াসে প্রতিজ্ঞাবদ্ধ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তারকা প্রার্থী জানান, আমি হুগলিতে এসে মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। আগামী দিনে হুগলির মানুষের জন্য কাজ করতে চাই। যত দিন যাচ্ছে ততই অভিজ্ঞতা হচ্ছে আর পাশাপাশি দায়িত্বও বাড়ছে। এবারে লোকসভা ভোটে বিশেষ নজর রয়েছে বিষ্ণুপুর কেন্দ্রে। দুই প্রাক্তনের লড়াইয়ের ঝাঁজ ইতিমধ্যেই আজ করা যাচ্ছে। এবার সৌমিত্র খাঁ সম্পর্কে মন্তব্য করা নিয়ে সুজাতা মণ্ডলকে সাবধান করল তৃণমূল কংগ্রেস। সৌমিত্র খাঁ প্রসঙ্গে ভরা মঞ্চে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করেছেন সুজাতা। একাধিক নারী সঙ্গের অভিযোগ থেকে শুরু করে লম্পট এমন নানা মন্তব্য শোনা যায় সুজাতার মুখে। এবার তাঁকেই জিভে লাগাম দিতে বলল দল। দলের শীর্ষ নেতাদের পরামর্শ, হাত জোর করে ভোট চাওয়া ছাড়া প্রতিপক্ষকে কোনো ব্যক্তি আক্রমণ করা যাবে না। এর আগেও সৌমিত্র খাঁকেও এই একই সাবধানবাণী শুনিয়েছে বিজেপি। বিজেপির তরফে সৌমিত্রকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিপক্ষকে কোনো রকম ব্যক্তি আক্রমণ বা অসংযত শব্দ ব্যবহার করা যাবে না। বুধবার সকালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে আয়কর হানার পর কেটে গিয়েছে 2 দিনেরও বেশি সময়। এরপরেও স্বরূপ বিশ্বাসের শাহাপুর কলোনির ফ্ল্যাট ছাড়েননি আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার সকাল থেকে শহরের নানা জায়গায় আয়কর হানা শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগেই এই তল্লাশি অভিযান বলে জানানো হয় আয়কর দফতরের তরফে। উল্লেখ্য, বুধবার সকাল 7টা নাগাদ স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার 81 নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসেও চলেছিল আয়কর হানা। আয়কর দফতর সূত্রে দাবি, দুটি রিয়েল এস্টেট কোম্পানি সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে। সেই তদন্ত করতে গিয়ে স্বরূপ বিশ্বাসের নাম আসে। আয়কর দফতর সূত্রে দাবি, সেই সূত্রেই এখনো চলছে তল্লাশি। বহুতল ভেঙে পড়ে মৃত্যু মিছিল দেখা গিয়েছিল গার্ডেন রিচে, যা রাজ্য রাজনীতিতে বড় খবর। তবে আজ শুক্রবার দিনও মৃত্যুর সংখ্যা বাড়ল। গার্ডেন রিচ বিপর্যয়ে 4 দিন অর্থাৎ 100 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তারপর উদ্ধার হয়েছে আব্দুল রউফ নিজামী ওরফে শেরুর দেহ। বৃহস্পতিবার মাঝরাতে ধ্বংসস্তূপ থেকে শেরু চাচার দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। আর সেখানেই আজ ভোর রাতে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। আহত বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন। এদিকে বৃহস্পতিবার মাঝরাতে তল্লাশি চালানোর সময় এই দেহ উদ্ধার হয়। উদ্ধারকারী দলের সদস্যরা তা সামনে নিয়ে আসেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেন রিচ বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা ছিল 10। বৃহস্পতিবার রাত 2:50
50 নাগাদ আব্দুল রউফ নিজামী ওরফে শেরু নিজামের দেহ উদ্ধার করা হয়। এলাকায় শেরু চাচা নামেই পরিচিত ছিলেন তিনি। এখনো প্রার্থী নিয়ে জটিলতা জারি বঙ্গ বিজেপির অন্দরে। শোনা যাচ্ছে মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে পাঠানো হতে পারে বর্ধমান দুর্গাপুর আসনে। মেদিনীপুর থেকে টিকিট পেতে পারেন ভারতী ঘোষ, কিন্তু সমস্যা হচ্ছে মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা না হলে তা বুমেরাং হতে পারে দলের কাছেই। রাজ্য বিজেপির সফলতম সভাপতি এবং সাংসদ দিলীপকে যদি মেদিনীপুর কেন্দ্র থেকে টিকিট না দেওয়া হয়, তাহলে বঙ্গ বিজেপির আদি নেতা কর্মীরা প্রকাশ্যে সরব হতে পারেন বলেই আশঙ্কা। লোকসভা ভোটের আগে যা দলের পক্ষে ভালো হবে না বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। দলের অন্দরে মূলত শুভেন্দু অধিকারীর বাধাতেই যে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া কার্যত বিষবাও জলে, তা পদ্ম শিবির সূত্রেই খবর। স্থানীয় সংবাদ শেষ হলো।